আপনি আমার ঠোঁটে বারবার কিস করেন কেন? তোমার ঠোঁটগুলো না অনেক মিষ্টি সোনা। আপনিও তো অনেক হট, তাই বলে কি আমি আপনাকে আদর করি যখন তখন? তাই জান, আর কিরকম লাগে আমাকে? আপনি অনেক কিউট আর সেক্সি। আরও বলবো যেগুলো শুনতে পারবেন না। না, আমি তোমার মুখ থেকে আজকে শুনতে চাই সোনা। এরকম কথা তুমি আগে কখনো বলনি জান। আজকে বলছো, তার মানে আজকে তোমার আমাকে আদর করতে ইচ্ছে করছে, তাই না? শখ কত ফাজিল মাইয়া! কে বলেছে আপনাকে আমার আদর করতে ইচ্ছা করছে? তুমি তো বললে, তার উপর তুমি যেভাবে বলছো, তা তো তোমার আদরটা আমার পেতে ইচ্ছে করছে জান। তাহলে তুমি আমাকে আদর করবে না কেন বাবু? মোটেও না। আপনার পেতে ইচ্ছা করলে কি আমাকে করতে হবে নাকি? আমি আপনার কথা কেন শুনতে যাব? আপনি কে? আমি তোমার বউ, এখন আমার অধিকার আছে তোমার ওপর। তাই আমি তোমাকে আদর করতে বললে তুমি অবশ্যই আদর করবে জান। তুমি তো বলছো আমি দেখতে হট আর সেক্সি, তাহলে তো তোমার আমাকে আদর করতে ইচ্ছে করার কথা। তোমার কি আমাকে কাছে পেতে ইচ্ছে করে না জান? তুমি সেটা কেন করতে পারবে না? এই, আপনি এসব উল্টাপাল্টা কথা বলবেন না। আপনি আমাকে রাগিয়ে দিয়েই তো এগুলো বলতে বাধ্য করলেন। আমি কি বলতে চেয়েছিলাম নাকি? আপনাকে আমি বলেছিলাম না আমি এগুলো বলতে পারবো না? আপনি সেটাই করলেন। তুমি তো নিজেই বললে, আমি কি তোমাকে জোর করেছি নাকি? তুমি তো বললে আমি দেখতে হট, তাহলে এগুলো কি আমি তোমাকে শিখিয়ে দিয়েছি? যেখানে তুমি কখনো আমার দিকে ফিরেও তাকাতে না, আমাকে দেখে কেমন যেন ভয় পেতে, সেখানে আজকে নিজেকে দেখে এরকম কমপ্লিমেন্ট দিলে। এগুলো কি তোমাকে অন্য কেউ শিখিয়ে দিয়েছে জান? শুনেন, আমার মাথাটা গরম হয়ে গেলে আমি উল্টাপাল্টা কিছু বলে দেই, সেটাই এখন বলে দিলাম। ওই জন্য আপনার এমনটা মনে হচ্ছে কেন? দেখেন, আমি এমনটা কখনোই ভাবিনি। আর রেগে গিয়ে এরকম বলেছি এসব আর কখনো বলবেন না, তাহলে উল্টাপাল্টা কিছু করে ফেলবো। তখন কি হবে? আমিও তো চাই তুমি আমার সাথে উল্টাপাল্টা কিছু করো। উল্টাপাল্টা যদি কিছু না করো তাহলে কি আমাদের বেবিটা আসবে বলো জান? তুমি যদি উল্টাপাল্টা করো তবেই তো আমি প্রেগনেন্ট হব, না হলে কি সম্ভব বলো জান? কি ফাজিল মাইয়া রে বাবা! কী সব উল্টাপাল্টা আজে বাজে কথা বলে! কখনো এসব হবে না। কী সব কথা বলছেন আপনি? আমি কি এতটা বাজে নাকি যে আপনার কথা শুনতে যাব? আর কখনো এরকম হবে না। এসব কথা বলে আমাকে রাগিয়ে দেয়া হচ্ছে, তাই না? দেখেন, আমি একটু রাগ করব না। আমি জানি আপনি এগুলো প্ল্যান করে করছেন, কিন্তু কখনোই আপনার ইচ্ছা মতো সব হবে না। আমি যখন চাইবো তখনই সবটা হবে। আমি জানি তো, তুমি একটা কাপুরুষ। তুমি তোমার ইচ্ছা করলেও তুমি আমার কাছে আসতে পারবে না। না, আমাকে আদর দিতে পারবে। লজ্জায় লাগবে যাও। একটা মেয়েও এতটা লজ্জা পায় না। তুমি তা যতটা পাও, তাই তোমার দ্বারা কিছু সম্ভব না, সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আর কি বললে, তোমার যখন ইচ্ছা তুমি আমার কাছে আসবে, তোমার এই ইচ্ছাটা কখনোই হবে না। রিলেশনে থাকাকালীন সময় হয়নি, আর এখনো হবে না। রিলেশনে থাকাকালীন সময় মানে আপনি কি বোঝাতে চাইছেন? আর কি বললেন? আমি কাপুরুষ? আমি কাপুরুষ না, বীরপুরুষ। সেটা আপনি বুঝতে পারবেন। এখন এগুলো বলে আমাকে রাগানোর চেষ্টা করে লাভ হবে না। আমি এগুলো শুনতে বাধ্য নই। হ্যাঁ, তা শুনবে কেন? তোমাকে দিয়ে কিছু করানো গেছে? আর রিলেশনে থাকাকালীন বলতে, আমি তো তোমাকে একতরফাভাবে সেই প্রথম থেকেই ভালোবেসে আসছি। তুমি তো আমার দিকে ফিরেও তাকাতে না। আচ্ছা, তোমার কি অন্য কোনো মেয়েকে পছন্দ আছে, নাকি তুমি অন্য কাউকে ভালোবাসো, যার জন্য তুমি আমাকে একটাবার ভালোবেসে নিজের কাছে টেনে নিতে পারোনি? কি আমাকে দেখতে খারাপ, যার জন্য আমাকে তুমি কখনো ভালোবাসতে পারোনি? আমি কখনো বলিনি যে আপনি দেখতে খারাপ, কিংবা আপনাকে আপনার মধ্যে কোনো দোষগুণ আছে।
তাছাড়া আমার না কোনো মেয়েকে পছন্দ আছে, না আমি কাউকে ভালোবাসি। আমার দ্বারা কাউকে কখনো ভালোবাসা পসিবল না, সেটা আপনি আমার পেছনে ঘুরে এতদিনে ঠিকই বুঝে গেছেন। তাহলে পাগলামি কেন করেছিলেন? আপনি জানতেন না আমি আপনাকে ভালোবাসবো না? তাহলে এসব করার মানে কি? সব করার মানেটা তুমি ভালো করেই জানো। না, আমি তোমাকে ভালোবাসি, প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, আর নিজের অনেকটা কাছে পেতে চাই, যেটা তুমি বুঝতে চাও না। আসলে কি বলো তো, তোমাকে এত বেশি ভালোবাসি যে দূরে সরিয়ে রাখতে পারতাম না। চেয়েছিলাম দূরে সরিয়ে রাখতে, কারণ জানতাম তুমি একটা বোকা ছেলে, আর তুমি এতটাই ন্যাকা সাজার চেষ্টা করো যতটা তুমি নও। এজন্য খুব খারাপ লাগতো। তারপর যখন ভালো না বেসে থাকতে পারছিলাম না, তখন ভেতরের অনুভূতিটা তোমার সামনে প্রকাশ করছিলাম। আর তুমি এতটাই বাচ্চামি স্বভাব দেখিয়েছিলে, যার জন্য মনে হয়েছিল আমি ভুল সময় ভুল মানুষকে ভালোবেসে ফেলেছি। ওই জন্য অনেক খারাপ লেগেছিল। তারপরেও ভেবেছিলাম ভালোবাসার মানুষটা যেমনই হোক, তাকে তো ভালোবাসি, তাকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করব। তোমার কাছে এসেছি, আর ততবার তুমি দূর দূর করে আমাকে তাড়িয়ে দিয়েছো। আসলে সত্যিকারের ভালোবাসি তো, এজন্যই আমার ভালোবাসাটা তোমার কাছে অসহ্য লেগেছে, তাই না? দেখেন, আমি আপনাকে বলিনি আমাকে ভালোবাসতে। তাছাড়া সত্যিকারের ভালোবেসেছেন সেটা ঠিক আছে, কিন্তু আমার দিক থেকেও তো আপনাকে আমার ভালোবাসতে হবে। সেটা না হলে আমি আপনার পাগলামিতে কি করে সায় দেব? আপনি জানেন না আমি এতটাই বাচ্চামি করি, আর আমার মধ্যে অতটুকু ম্যাচুরিটি নেই যেটুকু থেকে আপনি আমার ভালোবাসাটা পাবেন। আমি তো আপনাকে বারণ করেছিলাম এসব না করতে, তাহলে কেন করেছিলেন? কি বোঝাতে চেয়েছিলেন? ভালোবাসেন? ভালোবাসাটা একটা সময় ঠিকই দূরে সরে যাবে। বিয়ে করে নিয়েছি, তারপরেও তোমার এমনটা মনে হচ্ছে কেন আমার ভালোবাসাটা দূরে সরে যাবে? হ্যাঁ, সরে যাবে, কারণ আমার মধ্যে যে ভালোবাসাটা নেই সে ভালোবাসাটা আপনি কখনোই পাবেন না। তারপর একটা সময় যখন দেখবেন আপনার আমার থেকে ওই সুখটা পাচ্ছেন না যেটা আপনি প্রতিনিয়ত পেতে চেয়েছেন, তখন আপনার আমাকে ছেড়ে এমনিতেই দূরে সরে যেতে ইচ্ছা করবে। আর খুব শীঘ্রই এই ভালোবাসাটা মরে যাবে। আমি সেটা খুব ভালো করেই জানি, তাই আমি কাউকে বিশ্বাস করি না, আর কাউকে বিশ্বাস করতেও পারি না। এখনো তোমার বিশ্বাস হয় না আমি তোমাকে ভালোবাসি? আসলে আমারই ভুল হয়েছে, তোমাকে আমি বোঝাতে পারলাম না কতটুকু ভালোবাসি। সত্যিকারের ভালোবাসা যে এতটা অসহায়, আজকে তোমার মুখ থেকে না শুনলে সেটা বুঝতেই পারতাম না। তার উপর যখন সুইসাইড করতে গিয়েছিলাম, তখন আমার কাছে মনে হয়েছিল আমি মরে যাওয়াটাই উচিত ছিল। তারপরও তুমি আমাকে ভালোবাসো কিংবা আমাকে বিয়ে করবে সেটা প্রকাশ করিনি। এত কিছুর পরও যে মানুষটার মনে জায়গা করে নিতে পারিনি, সেই মানুষটাকে আর কখনো বোঝাতে পারবো বলে আমার মনে হয় না। যখন বুঝতেই পেরেছেন, তাহলে এত পাগলামির মানে কি ছিল? আপনি আগেই বুঝে গেলে তো হতো। অন্য কাউকে ভালোবাসলে আপনি এই ভালোবাসাটা ফিডব্যাক পেতেন, কিন্তু আমার কাছ থেকে আপনার কি মনে হয় কখনো এসব পাবেন না? এটাই তো আমার কাছে সবচেয়ে বেশি কষ্টের, কারণ কেন যেন ভেবেছিলাম অন্য কাউকে ভালোবাসলে সে শুধু আমার থেকে শারীরিক চাহিদাটাই মেটানোর চেষ্টা করবে। আর আজকালকার ভালোবাসার ওপর আমার কোনো বিশ্বাস নেই, তাই ভালোবাসা থেকে সবসময় দূরে সরে থাকতাম। কিন্তু একটা সময় তোমার প্রতি দুর্বল হয়ে গিয়েছিলাম, আর ভাবতে ভাবতে ভালোবাসায় পরিণত হয়েছে সেটা। আর এখন এত বেশি ভালোবাসি যার জন্য দূরে সরিয়ে দিতে পারিনি। পাগলামি করতে শুরু করেছিলাম, তুমি যতবার ইগনোর করেছো তত বেশি কষ্ট পেয়েছি, তাই আর থাকতে পারিনি। কিন্তু তুমি এরপর যে আমাকে এত বেশি দূরে সরিয়ে দিবে সেটা আমি ভাবতেই পারিনি।
রুহিয়া কথাগুলো বলছে, ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রিফাত বুঝতে পারল রুহিয়ার কতটা কষ্ট হচ্ছে কথাগুলো শোনার পর। রিফাত কেন জানি ওকে মেনে নিতে পারছে না। আজকে একটা বছর যাবৎ রুহিয়া ওর সিনিয়র হয়ে ওকে ভালোবাসে, সেটা প্রকাশ করে আসছে আর ওকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে। তারপর যখন রিফাত ওকে ইগনোর করেছিল, তখন রুহিয়া সময় অসময়ে জোরপূর্বক ওকে কাছে টেনে নিত, বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরতো। রিফাতের থেকে রেসপন্স না পেয়ে রুহিয়া এত বেশি কষ্ট পেত, যার জন্যে বারবার রিফাতের সামনেই ফিরে আসতো। তারপরও রিফাত কেন জানি ওকে দূরে সরিয়ে দিত। রুহি এই বিষয়টা জানতেই পারেনি রিফাত ওকে এত ইগনোর কেন করে। হয়তো বাচ্চা স্বভাবের বলে, কিন্তু এই বাচ্চামি স্বভাবটা আগে হয়তো ছিল না, সেটা রুহিয়া ভালোভাবে বুঝতে পেরেছে। কারণ রিফাতের বন্ধুরা ওকে বলেছিল কোনো এক কারণে রিফাত এমন করে পাল্টে গেছে, যার জন্যে এরকম পাগলামি করে, যার জন্য সবসময় মেয়েদের চোখের আড়ালে থাকতো আর মেয়েদের জন্য সহ্য করতে পারেনি। আর সেই মেয়েরাই যেন ওর সামনে বারবার আসে। রিফাত একদম গেও খ্যাতের মতো সেজে থাকার চেষ্টা করত। তারপরও রুহিয়া ওকে ভালোবাসলো। রুহিয়া কান্না করছে দেখেই রিফাত চুপ করে ওর মুখের দিকে তাকিয়ে রইল। রিফাত কিছু বলছে না দেখে তাড়াহুড়ো করে ওয়াশরুমে ঢুকে গেল। তারপর বেশ কিছুক্ষণ কান্না করে বেরিয়ে আসে, দেখলো বিছানায় বসে আছে। রুহিয়া একটা চাদর আর বালিশ নিয়ে নিচে বিছানায় শুয়ে পড়লে তখন রিফাত বলতে লাগলো, কি হলো? আপনি ওইখানে শুনছেন কেন? আপনাকে তো বেডে শুতে দেয়া হয়েছে, তাহলে আপনি ওইখানে যাচ্ছেন কেন? নো, এত আধিক্যতা দেখাতে হবে না। যেখানে ভালোবাসোই না সেখানে এত টেনশন করতে হবে না আমাকে নিয়ে। কতটা কেয়ার করো সেটা আমার জানা আছে। আমি মরে গেলেই কি আর কষ্ট পেলেই কি, তাহলে তো তোমার কিছু যায় আসে না। আসলে কি বলো তো, তোমাকে এখন যতই দেখছি তত বেশি অবাক হচ্ছি। এরকম কেয়ারটা না দেখালেও পারবে। তোমার যা ইচ্ছা তুমি করো, আমার প্রতি আর ভালোবাসা দেখাতে এসো না। অনেক দেখিয়েছো, এই একটা বছরে যা দেখিয়েছো সেটা আমার সারা জীবন মনে থেকে যাবে। এর থেকে যদি আমি সেদিন মরেও যেতাম, তাহলে হয়তো তোমার এই ইগনোরটা আমাকে আর সহ্য করতে হতো না। রুহিয়া আবারও কান্না করতে লাগলো আর রিফাত চুপ করে রইল। রিফাতের যখনই ভাবছে সুইসাইড করার চেষ্টা করেছিল, রুহিয়া তখনই রিফাত প্রচণ্ড ভয় পেয়ে গেল। ওর বুকের ভেতর কেঁপে উঠল। আসলে রুহিয়া অনেক আবেগী একটা মেয়ে, ওর থেকে 2 বছরের সিনিয়র, তারপর ওকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। আর রিফাত যত বেশি ওকে দেখে তত বেশি অবাক হয়, কারণ একটা মানুষকে একটা মানুষ এত বেশি ভালোবাসার পরও সেই মানুষটা ওকে ভালোবাসাটা বোঝাতে পারেনি। আজকে একটা বছর যাবৎ রুহিয়া রিফাতের পেছনে পড়েছিল, আর রিফাত ওকে পাত্তাই দেয় না। আর রিফাত রুহিয়াদের কলেজের ম্যাডামের ছেলে, দেখতে বেশ কিউট আর একদম বাচ্চা স্বভাবের। তার উপর কেমন যেন ক্ষেত সেজে থাকে। হয়তো কোনো কারণের জন্যে রুহিয়া বিষয়টা জানতে পারেনি। তারপর ওর কোনো আফসোস নেই। রুহিয়া রিফাতের ওই সুন্দর মনটাকে ভালোবেসেছে, কিন্তু সেই মনের মধ্যে যে ভালোবাসা বলতে কিছু নেই, আগে জানলে হয়তো সেটাকেও কখনো ভালোই বাসত না। রুহিয়া কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে যখন ঘুম ভাঙে, খেয়াল করে রিফাত বিছানায় শুয়ে আছে। রুহিয়া রিফাতের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওর মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে কপালে একটা ভালোবাসার স্পর্শ দিতেই রুহিয়ার চোখের পানিটা গিয়ে রিফাতের মুখে পড়ে। সাথে সাথে ও একটু নড়েচড়ে উঠল। রুহিয়া তাড়াহুড়ো করে ওয়াশরুমে ঢুকে যায়, উঠে বসে আর নিজে নিজে ভাবতে লাগে, যে মানুষটা আমাকে এত ভালোবাসে, আমি তাকে এত বেশি কেন কষ্ট দিচ্ছি? আমি আসলে অনেক বাজে একটা ছেলে, যার জন্য যে মেয়েটা আমাকে আজকে একটা বছর যাবৎ পাগলের মতো ভালোবেসে আসছে, আমার জন্য এত বেশি পাগলামি করে, আমি তাকে একটু মেনে নিতে পারছি না।
আধা ঘন্টা পর রুহিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসলে খেয়াল করে রিফাত উঠে বসে আছে। রুহিয়া গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে গোছাতে লাগলো। পাগলিটা এখনো বারবার ফুপিয়ে কান্না করে উঠছে, যেটা রিফাতের সহ্য হচ্ছে না। রিফাত বেশ কিছুক্ষণ রুহিয়ার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। রুহিয়ার ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, আর আজকে ওকে একদম পরীদের মতো লাগছে। রিফাত আজকে প্রথমবার রুহিয়ার ভেজা অবস্থাতে দেখছে, তার উপর আয়নাতেও সাদা উন্মুক্ত পেটটা, নাভিটা এত সুন্দর দেখাচ্ছে, যার জন্যে একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছে। ওর ভেতরে একটা উত্তেজনা কাজ করছে। বারবার মনে হচ্ছে রুহিয়াকে কাছে টেনে নিয়ে খুব বেশি আদর করে দিতে। রিফাত আর নিজেকে ধরে রাখতে পারল না। উঠে গিয়ে রুহিয়ার পেছনে দাঁড়াতেই রুহিয়া আয়নায় ওকে দেখে কিছু বলতে যাবে, তার আগেই রিফাতকে পেছন থেকে জড়িয়ে ধরল। তারপর চুলে নাক ডুবিয়ে দিয়ে ওর গলায় আর ঘাড়ে নাক ঘষতে শুরু করলো। রিফাতের এরকম কর্মকাণ্ডে রুহিয়া হতবাক হয়ে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। এর মাঝে রিফাত ওর দুই হাতে পেটের উপর স্লাইড করতে আরম্ভ করেছে, যার জন্যে রুহিয়া চোখ জোড়া বন্ধ করে নিল আর কেমন যেন কেঁপে উঠল। তখন রিফাত ওর কানে আলতো করে কামড় দিয়ে বলল, কি হলো, অবাক হয়েছো পাগলি? অবাক তো লাগবেই, যে ছেলেটা কিনা আমাকে ভালোবাসে না, আমাকে ইগনোর করে যেতে পারলেই বেঁচে যায়, সে কিনা আজকে এমন করে আমাকে কাছে টেনে নিচ্ছে, ওর তার ভালোবাসার প্রথম স্পর্শগুলো আমাকে দিচ্ছে। আমার তো ভাবতেই অবাক লাগছে। কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে জান? কেন, নিজের বউকে কি কাছে পেতে চাইলে শরীর খারাপ করে? তাছাড়া তুমি এমন করে বলছো যেন আমি তোমাকে কখনো আদর করিনি। কি করেছো? যদি আদর করতে তাহলে আমাকে জোর করে সবটা করিয়ে নিতে হতো না। হ্যাঁ, এটা ঠিক যে তুমি ভুলবশত কয়েকবার আমার ঠোঁটে কিস করার সময় রেসপন্স দিয়েছো, কিন্তু এটা নিজের ইচ্ছা থেকে না হলে এখন বলছো কেন এসব? আদর করিনি তো আচ্ছা ঠিক আছে, আজকে এত বেশি আদর করব যেটা তুমি সহ্য করতে পারবে না। দেখব তুমি কি করে এরকম আদরটা থেকে দূরে থাকো। এতদিন ধরে কষ্ট দিয়ে এখন আদর দেখানো হচ্ছে? আমার কোনো আদর চাই না, তুমি ছাড়ো আমাকে। তোমার আদর আমার দরকার নেই, আমি অন্য কোনো ছেলেদের থেকে আদর নিয়ে নেব। তুমি বললে আমাকে শুনতে হবে নাকি? দেখি তুমি আমার থেকে কি করে দূরে যাও, আর দূরে যেতে পারবে মনে হয়? রুহিয়া রিফাতের কথা তো ওকে সারিয়ে দিতে গেলে রিফাত ওকে জোরপূর্বক কোলে উঠিয়ে নিয়ে ভয় পেয়ে ওর গলাটা জড়িয়ে ধরে। রুহিয়া রিফাতের বুকে মুখ লুকিয়ে নেয়। তারপর যেটা হবে সেটা না হয় ওদের মাঝেই থাক, তো ভালো থাক ভালোবাসা।